উপন্যাস রসলো গিটার। আমি শুধুমাত্র একটি মেয়ের জীবনের আঘাত, নিজের ভুল ও তার ফলে মানসিক অবস্থা কলমের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছি। রসলে গিটার সবার ঘাড়ে চাপাতে চাইনি। ঘাত পত্রিকাতে আহত মেয়েটির জন্য প্রযোজ্য। অন্যভাবে নিলেও রসলে গিটার উপন্যাসটি আলাদা এক ব্যাখ্যা রাখে, পাঠক যেভাবে নেবে। 50 টাকা নোট নিয়ে আমি খেলছি। ভাঁজ পড়ে যাওয়া টাকা কালচিটে বিছানায় হাত দিয়ে মালিশ করছি। কিছুতেই ভাঁজ সরছে না। টাকার গায়ে কিছু ধুলোবালি লেগে গেছে। বিরক্ত চোখে কটমট করে চেয়ে আছে টাকলা গান্ধী। আমি বুঝতে পারছি চশমার ফাঁক দিয়ে আগুন বেরিয়ে আসছে। আগুনের উত্তাপ নেই, চোখের কোণে আঙুল পড়তেই শিউরে উঠছে। আঙুল পড়ছে না, তবে আঙুলের মধ্য দিয়ে তাপ সরাসরি মন পুড়িয়ে দিচ্ছে। আমার বোধশক্তি কেড়ে নিচ্ছে। আমার অতীত নেই, ভবিষ্যৎও নেই, কেবল বর্তমান আছে। বর্তমানকেও সম্পূর্ণ আয়ত্ত করে রেখেছে এই টাকলা গান্ধী। এবার চোখ নয়, কানও শুনতে পাচ্ছি, কিন্তু কি শুনতে পাচ্ছি জানি না। সে অনেক সময় ধরেই ঠোঁট ফাঁক করে আছে, ফিসফিস করে যাচ্ছে, কিন্তু শুনতে পাচ্ছি না কেন। ফিসফিস করে যাচ্ছে কেন? স্পষ্ট করে তার যন্ত্রণার কথা বলতে পারছে না, সেই কারণে হয়তো। আমি নিজের কাছে প্রশ্ন করি, আবার উত্তর খোঁজার চেষ্টা করি। একটু ভেবেচিন্তে আবার কানের কাছে তার মুখটা সেটে দিলাম। হুম, এই তো ফিসফিস করছে। কিছু সময় পর আরো স্পষ্ট হলো, আর একটু বেশি উত্তেজিত মনে হচ্ছে। আমায় অনেক কিছু বলার কি, হয়তো বলার জন্য বেশ সময় ধরে আঁকুপাকু করছে। সারা জীবন ধরে পেটের মধ্যে কথাগুলো জমা আছে হয়তো। আমার মতো নিলিবিলি কাউকে পায় না, তাই হয়তো হবে। আমার মনে অন্য রকম প্রশ্ন জাগলো। না না, আমার দুষ্টুমি সহ্য করতে না পেরেই আবার আন্দোলন শুরু করছে। ধীরে ধীরে আইন অমান্য, অসহ্য ভারত ছাড়ো আন্দোলন শুরু করবে। আমি যে ভারত ধরে রাখিনি এ কথা কে তাকে বোঝাবে? মন হলে এখন একলা, এরপর আরো সাঙ্গপাঙ্গ জোগাড় করবে। আরো খানিকটা কানে চাপলাম, যেন কান ও তার মুখের মধ্যে কোনো ফাঁক না থাকে। হ্যাঁ হ্যাঁ, সাঙ্গপাঙ্গ জুটে গেছে। হইচই শব্দ শুনতে পাচ্ছি, বিকট আওয়াজ করে তেড়ে আসছে। হাতে কিছু নেই, ফাঁকা হাত। কিন্তু এত লোক চেপে মেরে দেবে আমাকে। কিন্তু আমি কোথায়? আমায় তো দেখতে পাচ্ছি না। কোথায় লুকিয়ে পড়েছি হয়তো। ধীরে ধীরে হইচই শব্দ মিলিয়ে গেল। আমার হাতে মশা কামড় বসিয়েছে। কিউলেক্স মশা। দিনের বেলায়ও এদের হাত থেকে নিস্তার নেই। সবাই খাবার জোগাড় করতে ব্যস্ত। বেঁচে থাকার যত সব আয়োজন। বেঁচে থাকাই ধর্ম। যার যত আয়ু সে হবে মহাযোগী। সে সবকিছু বেশি বেশি ভাগ পাবে, ভোগ দখল করতে পারবে। এই নিয়মই যুগ যুগ ধরে চলে আসছে। মশাকে খানিক সময় নড়ে চড়ে বসতে দিলাম। হুল ফোটাক শক্ত করে, তারপর সহজে উঠতে পারবে না। একবার রক্তের স্তরে গেলে ভয় দেখালেও সাহস জুগিয়ে পেট পুড়তে থাকবে। পৃথিবীতে সব প্রাণী অতিলোভ করতে গিয়েই মরে। পেটও ভালো, খাবার চাই খাবার চাই বলে চো চো করে। খাবার খাবারের লোভ করতে গিয়ে মরবে, না খেলেও মরবে। দুদিকেই মৃত্যু, ফাঁদ পাতা। তবে যেদিকে কম যন্ত্রণা, বেশি দিন বাঁচা যায় সেই পথ খোঁজাই বুদ্ধিমানের কাজ। হিসেব করে দেখা যায় সব ভয় অমান্য করে খাবার খোঁজা বুদ্ধিমানের কাজ। এবার খাবার জোগাড় করতে পারলে মৃত্যুকে দূরে সরিয়ে রাখা যায়। যাবে তো চোর ডাকাত সব মশার বুদ্ধি নিয়ে চলে। খিদে পেলে আগে পিছে কিছু ভাবে না। খিদে সহ্য করার ক্ষমতাও একটুও নেই। উন্মাদের মতো খাবারের উপর ঝাঁপিয়ে পড়বে। সাতকরকেরও চাহিদা বাড়তে থাকে। সাতকরকই সাহস যোগায়। কৃতদাসের মতো সব সময় চালনা করে নিয়ে বেড়ায়। ওরা হয়ে ওঠে লোভী। লোভীদের আয়ু খুবই কম, তাই মহাযোগ হতে পারে না। চরম লোভীর দল। এবার মশার পেট মোটা হয়ে গেছে, নিশ্চয় পালাবে। পেট ভরে গেলে সাহস কমতে থাকে। সাতকরক এর খিদে মিটে গেলে সাহস যোগাবে কে?
আমি চাপড় বসালাম, হাত তুলে হালকা হাসলাম। হাসলাম বলা ভুল, হাসিটা যেন কোথা থেকে বেরিয়ে এলো। আমি বুঝতে পারলাম সফলতা হাসি বা আনন্দ জন্মায়, আর ব্যর্থতায় দুঃখ বা কান্না জন্মায়। শিশুর মতো অবুঝ হাসি হেসে নিলাম। টকটকে লাল রক্ত, আমারই রক্ত, কিন্তু ভ্রুক্ষেপ নেই। সফলতায় সব শিহরণ গ্রাস করে। মশার চিৎফাটাং অবস্থা দেখে আরো হাসি পেল। যত পা ডানা নড়নচড়ন লক্ষ্য করছি, ততই হাসি বেড়ে চলেছে। জোর করে চোখ সরালাম, আবার গান্ধীর চোখে চোখ পড়ল। স্বয়ং গান্ধী দাঁড়িয়ে পড়েছে আমার সামনে। হাতে লাঠি নেই, ঝুঁকে নেই। মনে হয় শরীরের সামর্থ্য থাকা সত্ত্বেও বাহানা করে লাঠি হাতে ঝুঁকিয়ে থাকতো। সবই বাহানা, লোক দেখানো। এখনো ভালোই সুপুরুষের মতো দাঁড়িয়ে আছে। আমার চোখে চোখ রেখে ক্যাটক্যাট করে হাসছে। আমায় কি বুঝাতে চায়? আপন রক্ত ঝরিয়ে সফলতা বা অন্যায়ের প্রতিবাদ করতে পারলে তৃপ্তির হাসি জন্মায়। কে কার কথা শোনে? এরপর তো বলবে এক গালে থাপ্পড় মারলে আরেক গাল এগিয়ে দাও। আমি অন্যের যুক্তি শুনতে মোটেই পছন্দ করি না। গান্ধীর উপর রাগ চেপে বসলো। গান্ধী কিসের বিরত হয় আবার বিরক্ত হয় আমার জানা। আমার চোখের আগুনের টাকলা অংশ ছাড়া আর কিছুই নেই। দেহের অন্য অংশ কোথায় গা ঢাকা দিয়েছে, কাগজের পৃথিবীতে ঢুকে পড়েছে। আমি মেঝে থেকে তুলে নিয়ে বিছানায় ঘষতে থাকলাম। মাঝে তুলে দেখি মুখে কালি জমেছে, কিন্তু হেসে চলেছে। আমি সর্বশক্তি দিয়ে পিষে যাচ্ছি, কিন্তু হাসি থামে কোথায়? বিরক্ত হয়ে চোখ মেলে ধরলাম, দেখি আমার মুখে কালি। চেনাই যাচ্ছে না। মুখে আবার তৃপ্তির হাসি ফুটলো। আমি জোরে জোরে বলি, দেখো আমি কোথায় থাকি। তুমি তো সবখানেই থাকো। আমি কোথায় থাকি ভালো করে দেখো। গান্ধী চুপচাপ আসে, হঠাৎ আবার ক্যাটক্যাট করে হেসে উঠল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ব্যর্থতার গ্লানিতে বিছানা আছাড় বিচাড় খাচ্ছি, আর বিছানা থেকে নোংরা উঠছে। মনে হলো কয়লার গুঁড়ো নিয়ে বিছানা বানানো। কয়লার গুঁড়ো নাকে মুখে অথবা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। নিজেকে আমি আর চিনতে পারছি না। চোখেও কালিতে ভরে গেছে।